আজকে আমরা 3rd সেপ্টেম্বর এবং 4th সেপ্টেম্বরে কোশ্চেন করবো পিপিল অ্যান্ড এনভায়রনমেন্টের। তাহলে যে আগস্ট 2024 পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন শেষ হয়ে যাবে পিপিল অ্যান্ড এনভায়রনমেন্টের। ওকে, আগের দিন আমরা 80 নম্বর কোশ্চেন পর্যন্ত এখানে করেছিলাম। টেম্পোরারি হার্ডনেস ইন ওয়াটার ইজ অলসো নন কার্বনের হার্ডনেস। এরপর থেকে আজকে দেখবো 81 নম্বর কোশ্চেন। টোটাল 100টা কোশ্চেন আছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA is a alliance of countries most of which lie. এইটা কোশ্চেনটা আগেও পরীক্ষাতে মানে এখানেই করতে So the option B. আগে PYQ আমরা দেখেছি, সেখানেও ছিল। সেখানে কোডিং হিসাবে ছিল, মানে 4-5টা অপশন ছিল, সেই মধ্যে কোনগুলো ঠিক ছিল। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সেই রকম ভাবে কোশ্চেন ছিল, এখানে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এইটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে আছে কোন দেশগুলো বা যে দেশগুলো আছে সেগুলো কার মধ্যে পড়ছে। তো নর্থ পোল এবং টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন এবং সাউথ পোল ইকুইটর, আর টপিক অফ ক্যান্সার এবং টপিক অফ ক্যাপ্রিকন। এটা হচ্ছে রাইট অ্যান্সার। যে ম্যাক্সিমাম যে দেশগুলো আছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, তার সেই দেশগুলো কোন কিসের মধ্যে পড়ছে সেগুলো হচ্ছে টপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা। এই দুটো যে লাইন আছে, অক্ষাংশ রেখা, অক্ষরেখা আছে, তো তার মধ্যে আছে। ওকে, এটা মনে রাখবে ভালো করে, টপিক অফ ক্যান্সার এবং টপিক অফ ক্যাপ্রিকন। এর বাইরেও আছে কিন্তু মেনলি যে দেশগুলো আছে এর মধ্যে আছে। এর কারণ কি, যে সূর্যের আলোটা হয় বা তাপমাত্রাটা সূর্যের এর মধ্যে বেশি হয়, কারণ সূর্য এই টপিক অফ ক্যান্সার আর টপিক অফ ক্যাপ্রিকন এর মধ্যে আসা যাওয়া করতে থাকে। সেই জন্য এখানে আহ, তাপমাত্রাটা বেশি হয়, সেই জন্য এইখানে দেশগুলো এর সদস্য মেম্বার বা মেম্বার কান্ট্রিজ বলতে পারো। নেক্সট, বায়োমাস সম্পর্কে জিজ্ঞাসা করেছে। ইজ এ কার্বন সাইকেল নিউট্রাল ফুয়েল, হ্যাজ সিগনিফিকেন্টলি হাই calorific value than coal, can be converted in solid, liquid and gaseous fuel, can be converted in producer gas, or cannot be obtained from energy crop. Option B. A, C, G বলছে। দেখো, বায়োমাস বায়োমাস জিনিসটা কি, যে আমরা যে জৈব পদার্থগুলো বলে থাকি সেটাই অ্যাকচুয়ালি তো বায়োমাস। যে কোনো যে উদ্ভিদ এবং কোনো জীবজন্তু মরে গেলে সেইটা থেকে যে এনার্জিটা তৈরি করা হয় সেটাকে আমরা বায়োমাস বলবো। বাস অ্যাকচুয়ালি জৈব পদার্থটা সেটাকে বায়োমাস, এবার সেখান থেকে আমরা ফুয়েল বা বিভিন্ন রকম কাজে ইউজ করে থাকি এটাকে। তো যে বায়োমাস হয়, বায়োমাসকে প্রথম যেটা স্টেটমেন্ট আছে, ইজ এ কার্বন সাইকেল নিউট্রাল ফুয়েল। এটা নিউট্রাল ফুয়েল হয়, কেন হয়? এটা ঠিক, স্টেটমেন্ট ঠিক আছে। কেন? কারণ নিউট্রাল ফুয়েল এই জন্য বলা যায়, বায়োমাস পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাকে বাড়ানো বা কমানো কিছু করে না, যেমন থাকে তেমন। কেন? কারণ যে প্রত্যেকটা জৈব পদার্থের মধ্যে ঠিক আছে কার্বন থাকে। কোনো উদ্ভিদই কার্বন, যে ফটোসিনথেসিসের সময় কার্বন গ্রহণ করলো বা নিল, তো সেই কার্বনটা তার শরীরে বা বলতে পারো কোনো পুরো উদ্ভিদের পাতা, ডাল, পুরো কাণ্ড যেটা হয় সেই সবগুলোতে থাকছে। তো সেইটাই অ্যাকচুয়ালি আমরা যখন আবার ফুয়েল হিসাবে ইউজ করছি, সেইটা বায়োমাসটা সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। তো একবার বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের শরীরে বা কোনো জীবজন্তুর শরীরে এন্টার করলো, সেখান থেকে আবার পরিবেশে ফিরলো, সেই জন্য এটা নিউট্রাল হচ্ছে। হ্যাজ সিগনিফিকেন্টলি হায়ার ক্যালোরিফিক ভ্যালু দ্যান কোল। ক্যালোরিফিক ভ্যালু বলতে যে প্রতি ইউনিটে যে এনার্জি প্রডিউস হবে বা যে কার্যের ক্ষমতা বলতে পারো বা কাজ করার ক্ষমতা যেটা, তো সেটা বেশি বলছে। এটা ভুল। বায়োমাসের ক্যালোরিফিক ভ্যালু কম হয় কোলের থেকে। ঠিক আছে, কোল, পেট্রোলিয়াম এদের ক্যালোরিফিক ভ্যালু বেশি, আর বায়োমাসের কম হবে। এটা সেই জন্য এখানে ভুল হচ্ছে। ক্যান বি কনভার্টেড ইন সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস ফুয়েল।
আমরা বায়োমাসকে বিভিন্ন সলিডে কনভার্ট করতে পারি, মানে বায়োমাস থেকে যে ফুয়েলগুলো হবে সেটা সলিড হবে, লিকুইড হবে এবং গ্যাসিয়াস ফুয়েলে কনভার্ট করতে পারি। যেমন সলিডে হলে বায়োমাস থেকে চারকোল তৈরি করা হয়, ঠিক আছে। ঠিক আছে, চারকোল হয়। লিকুইডের মধ্যে লিকুইড আমরা যে ইথানল, বায়োডিজেল, এগুলো বায়োগ্যাস থেকে তৈরি করা হয়। গ্যাসিয়াস ফর্মে প্রডিউসার গ্যাস এখানে লেখা আছে, কনভার্টেড ইন্টু প্রডিউসার গ্যাস। তো বায়োমাস থেকে প্রডিউসার গ্যাস তৈরি করা হয়। তো সেই জন্য তিনটে যে মাধ্যম আছে বা লিকুইড, সলিড, লিকুইড, গ্যাসিয়াস, এই তিনটেতেই পরিবর্তন করা যেতে পারে। আর এটাও ঠিক আছে, ডিএসটা প্রডিউসার গ্যাস কনভার্টেড বা বায়োমাস থেকে প্রডিউসার গ্যাস তৈরি করা হয়। আর লাস্টেরটা ক্যান নট বি অবটেন ফ্রম এনার্জি ক্রপ। এনার্জি ক্রপস থেকে বায়োমাস প্রডিউস করা যায় না। এনার্জি ক্রপস বলতে যেগুলো থেকে এনার্জি প্রডিউস, মানে যেমন ধরো সুগার কেন বা ভুট্টা গাছ যেগুলো হয়, হিন্দিতে মক্কা বলা হয়, তো ভুট্টা গাছ। তো এইগুলো হচ্ছে এনার্জি ক্রপ উদাহরণ। তো সেইগুলো থেকে হয় না বলছে বায়োমাস, অ্যাকচুয়ালি এইগুলো থেকে বেশি পরিমাণে করা হয়। যখনই তুমি বায়োমাস কি করে তৈরি করা হবে বা কোন কোন উদ্ভিদ থেকে বা ক্রপ থেকে, ফসল থেকে উৎপাদন করা হয়, সেখানে সবার প্রথমেই আসবে তোমার সুগার কেন, ঠিক আছে। তো এটা যে ভুল নোট বলেছে সেই জন্য এটা ভুল হয়ে গেল। তো এখানে এ, সি এবং ডি হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছে। Hydrochlorofluorocarbon HCFC replacement for chlorofluorocarbons have to be phased out completely by the year 2025, 30, 35, 40. অপশন সি। এটা আরো স্পেসিফিক করে কোশ্চেনটা হলে ভালো হতো। এটার অ্যান্সার বি হবে 2030-এর মধ্যে। আর এইটা রিলেটেডই আর একটা, আগের দিনে আমরা কিছু ডিটেলসে যখন ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্স পড়ছিলাম সেখানে পড়েছিলাম। সেখানে দেখবে একটা 2020 বলে একটা সাল আছে, ঠিক আছে। 2020 সালের একটা কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি সেটা ছিল সিএফসি কে পুরোপুরি ফেজ আউট করা বা বলতে পারো বন্ধ করা। সেটা ছিল 2020। এখানে বলছে হাইড্রোফ্লোরোকার্বন রিপ্লেস দ্য ক্লোরোফ্লোরোকার্বন হ্যাভ টু বি ফেজ আউট কমপ্লিটলি, মানে এখানে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বনকে পুরোপুরি বন্ধ করার কথা বলা হচ্ছে এখানে, যেটা সেটা হচ্ছে তোমার 2030 সালের মধ্যে। Scheduled to be phased out completely by 2030 for developed countries এবং 2040 by developing countries, ঠিক আছে। তো এখানে একটু কোশ্চেনটা আরো ডাইরেক্ট জিজ্ঞাসা করা উচিত ছিল। তো এখানে যেটা অ্যান্সার তোমার 2030 দেওয়া হবে। তো এটা মনে রাখবে, ডেভেলপড কান্ট্রিজ গুলোর জন্য যেমন আমেরিকা, কানাডা, রুশ বা রাশিয়া, তারপরে তোমার জাপান, এইসব ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য 2030-এর মধ্যে এইটাকে বন্ধ করার কথা পুরোপুরি। আর ডেভেলপিং কান্ট্রিজ যেমন ভারত, তাই এদের জন্য 2040-এর মধ্যে করার কথা বলা হয়, ঠিক আছে। দাদা কোয়েশ্চেনটার আনসার ড্রপ করে নি। না না, ড্রপ করে 2030। তুমি নন্দিতা, তুমি আগের দিন জিজ্ঞাসা করেছো সেইটাই কোশ্চেনে পড়ে আছে। সফটেনিং দ্য হার্ড ওয়াটার ইজ ডান বাই, ধরো যে আয়ন এক্সচেঞ্জ। হার্ড ওয়াটার যেটা হয়ে থাকে সেইটাকে আমরা কি করে সফট করবো, সফট ওয়াটারে পরিবর্তন করবো, সেইগুলো কি কি প্রসেস আছে। অপশন দেখো এখানে আমরা সলভ করার জন্য আয়ন এক্সচেঞ্জ, যেটা হচ্ছে একটা সাইন্টিফিক মেথড হয়ে যাচ্ছে, এইটা করতে পারি। মানে সাইন্টিফিক বলতে একটা কেমিক্যাল রিয়াকশন টাইপের। তো আয়ন এক্সচেঞ্জ করতে পারি। তাহলে এটা হয়ে যাবে, কারণ ওখানে আয়ন থাকে, আয়ন এক্সচেঞ্জ করে দিলে সফট ওয়াটার হয়ে যাবে। লাইম সোডা ইউজ করবো এবং বয়েলিং করা যেতে পারে, ঠিক আছে। এই মেথডগুলো ফলো করলে আমাদের যে হার্ড ওয়াটার থাকে সেইটা সফট ওয়াটারে পরিবর্তন হয়ে যাবে। তো বি, সি এবং ই রাইট অ্যান্সার, বি, সি। Water softening method aim to reduce the concentration of hardness causing ion like calcium এবং magnesium in water. তো আগেও কোশ্চেনে ছিল, মানে শুরুর দিকে যে কোশ্চেন গুলো ছিল সেখানে বলা হয়েছিল হার্ডনেস, ওয়াটার হার্ডনেস কি করে হয় বা কি কি মিনারেলস থাকলে সেটা ওয়াটার, তাকে আমরা হার্ড ওয়াটার বলা হয়। তো সেইখানে ছিল ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন থাকলে। তো সেটাকে কি করে আমরা উল্টাতে পারবো বা
রিভার্স করলে তাহলে কি হবে, সেটা সফট ওয়াটার পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা কি করে করতে পারি, কেমিক্যাল প্রেসিপিটেশন ওর আয়ন এক্সচেঞ্জ করতে পারি, ঠিক আছে, থ্রু কেমিক্যাল প্রেসিপিটেশন। ঠিক আছে, যে একটা রাসায়নিক বৃষ্টি করতে পারলে, মানে যে জলগুলোতে হার্ড ওয়াটার আছে, যেখানে বেশি পরিমাণে ম্যাগনেসিয়াম আয়ন আর ক্যালসিয়াম আছে, তো সেখানে যদি আমরা কেমিক্যাল প্রেসিপিটেশন করতে পারি বা আয়ন এক্সচেঞ্জ করলে, এছাড়াও কি করব, লাইম সোডা প্রসেস, জিওলাইট প্রসেস এবং ভ্যারিয়াস মেথড অফ বয়লার ওয়াটার কন্ডিশনিং। ঠিক আছে, তো এইগুলো করলে বয়েলিং করতে পারি, যেগুলো এখানে বলা হয়েছে লাইম সোডা আর হচ্ছে আয়ন এক্সচেঞ্জ, মনে রাখবে এগুলো করলে সফট ওয়াটার হয়ে যাবে। ডিউ টু ওভার ফার্টিলাইজেশন অফ লেক, কোয়ালিটি অফ ফিশ produced কি হবে, does not change, impair, improve, impairs. first improve then impairs। impairs B ফার্টিলাইজেশন, হবে। লেকে যদি কোনো লেকেতে যদি তোমার প্রচুর বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট হয়ে যায়, ফার্টিলাইজেশন হয়ে যায়, তাহলে সেখানে কি হবে, ফিশ প্রোডাকশনে কি হবে, তো যে ফিশ প্রডিউস হবে সেটা ইমপিওর হয়ে যাবে, মানে খারাপ হবে। এমন নয় যে প্রথমে ইমপ্রুভ হবে, প্রচুর ভালো প্রোডাকশন হবে, প্রডিউস হবে মাছ, তারপরে ওর পরিমাণ কমতে কমতে খারাপ হয়ে যাবে, মানে আরো হবেই না। তো এটা এটা নয়, শুরু থেকেই খারাপ হয়ে যাবে, অর্থাৎ মাছ প্রোডাকশন হবে না, ধরো মাছ মারা যাবে। ইউট্রোফিকেশনের জন্য বা হুম, এর জন্য ইউটিফিকেশনের বেশি জন্য, হবে। হ্যাঁ। হ্যাঁ, তো বিয়েটা হচ্ছে রাইট অ্যান্সার। চিন্তা করে এই আগের দিনের কোশ্চেনের সঙ্গে পুরোপুরি রিলেট আছে, বা বলতে পারো আগে যে কোশ্চেন গুলো আছে তার সঙ্গে তার কোনো কিছু টপিক ধরে ধরে এক একটা কোশ্চেন আসছে এখানে। তো সেই জন্য পিওআইকিউ গুলো দেখলে দেখো অনেক কোশ্চেন মনে হবে চেনা চেনা। সেকেন্ড সেকেন্ড শিফটের কোশ্চেন, dysentery is a waterborne disease caused by the water contaminated by virus, bacteria, fungi এবং প্রোটোজোয়া, যেটা প্রোটোজোয়া বলা থাকে আমরা, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। বাংলাতে যেটা আছে আমাশা। এটা দুটোই হয়, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া দুটোর কারণেই ওয়াটার তোমার আমাশা বা ডাইসেন্ট্রি হয়ে থাকে। তো এটাতে আমরা ওয়াটারবোর্ন ডিজিজ জানি, এবং অবশ্যই এখানে তোমরা ওয়াটারবোর্ন ডিজিজ কোনগুলো হয় মনে রাখবে ভালো করে, টাইফয়েড হয়ে যাবে, তো এইগুলো হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ। তো কি কি কারণে হয়ে থাকে, এইটা ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া দুটো কারণেই হয়ে থাকে, প্যাথোজেন যে দুটো হয়, তো দুটোই এর হচ্ছে কারণ। ঠিক আছে, আর এখানে ব্যাকটেরিয়ার নামগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট নয় কারণ হয়তো নাম জিজ্ঞাসা করে না। Which of the following agreement or protocol mainly focus on the curbing of global temperature rise? কিয়োটো প্রোটোকল। ভালো করে দেখো, মন্টি, কিগালি এগ্রিমেন্ট, কিয়োটো প্রোটোকল আর প্যারিস এগ্রিমেন্ট। এখানে দেখে আমাদের কিয়োটো প্রোটোকল অ্যান্সার মনে হবে। মন্ট্রিল প্রোটোকল। পুরোপুরি গ্লোবাল টেম্পারেচার রাইজের কথা যে আছে, রাইজ হচ্ছে তাকে কম করার জন্য কোন প্রোটোকল বা এগ্রিমেন্টকে ইউজ করা হয়েছে, বা ওরা বেশি ফোকাস করা হয়েছে, কোন প্রোটোকলে মেইনলি ফোকাস করা হয়েছে এটা ব্যাপার। কনফিউজ হয়ে যাচ্ছে এখন, আবার প্যারিস এগ্রিমেন্টে লাগছে। মন্ট্রিল প্রোটোকল তো হবে না, কারণ মন্ট্রিল প্রোটোকল হচ্ছে তোমার কিসের সঙ্গে যুক্ত, তোমার ওজন ওজন ডিপ্লেশন। ডিপ্লেশনের সঙ্গে যুক্ত, সিএফসি গ্যাস কম করার জন্য এটা আছে। কিগালি এগ্রিমেন্ট এইটাও তোমার মন্ট্রিল ওজন গ্যাস রিলেটেডই হয়। কিয়োটো প্রোটোকল আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, মেনলি কি হয় সিও টু কম করার জন্য। ওকে, হ্যাঁ এটা টেম্পারেচার রাইজ বা গ্রিন হাউস গ্যাস রিলেটেড আছে, বা গ্রিন হাউস গ্যাসগুলো কম করার কথা বলা হয়, যেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, এবং মেনলি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা। ঠিক আছে, সবসময় দেখবে কিয়োটো প্রোটোকল যখনই পড়বে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কম করানোর কথা সেটা বলা হয়। আর যেটা প্যারিস এগ্রিমেন্ট, এখানে যখন প্যারিস এগ্রিমেন্ট পড়বে দেখবে সেখানে মেনলি বলা হয় যে গ্লোবাল টেম্পারেচার রাইজ হচ্ছে বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য কি কি করতে হবে তার ব্যাপারে মেনলি প্যারিস এগ্রিমেন্টে বলা হয়। আর যদি কিয়োটো প্রোটোকল এতটা সাকসেসফুল হতো তাহলে প্যারিস এগ্রিমেন্ট আনার দরকারই পড়তো না। ঠিক আছে, তো এইটা অ্যান্সার হচ্ছে তোমার প্যারিস এগ্রিমেন্ট হবে, কারণ যে গ্লোবাল টেম্পারেচার রাইজ, বা আমরা যদি বলি
ক্লাইমেট চেঞ্জ সেটা প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছে। কিয়োটো প্রোটোকলে কার্বন ডাইঅক্সাইডে মেনলি গ্রিন হাউস গ্যাস তো আমরা পড়ি যে কিয়োটো প্রোটোকলে গ্রিন হাউস কোন গ্রিন হাউস গ্যাস কম, গ্রিন হাউস কোনগুলো গ্রিন হাউস গ্যাস সেইগুলোর নাম বলা হয়েছে, এগুলো কম করার কথা বলা হয়েছে, কিন্তু মেনলি সেখানে কার্বন ডাইঅক্সাইডের কথা বলা হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের যে এমিশন আছে সেটাকে কম করতে হবে। কিন্তু প্যারিস এগ্রিমেন্টে পুরো ওভারঅল কভার করা হয়েছে এবং মেনলি গ্লোবাল টেম্পারেচার রাইজ এবং ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, সেটাকে কি করে কম করা যায় তার উপরে প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছে বা ফোকাস করা হয়েছে। A tsunami is a transverse wave, longitudinal wave. Both transverse এবং longitudinal are neither transverse or longitudinal. সুনামি জানো যে আর্থকুইক কোনো সমুদ্রে বা জলেতে আর্থকুইক হলে সেখানে সুনামি তৈরি হয়। অপশন ল্যান্ড, সি। অপশন সি। তো সুনামি দেখো যে সুনামির যে ওয়েভটা তৈরি হয়, তরঙ্গটা তৈরি হয়, তো সেটা হচ্ছে বোথ ট্রান্সভার্সও হয় এবং লংজিটিউডনালও হয়ে থাকে। যখন ওয়েভ গুলো বা যে সমুদ্রের ঢেউটা, যে সুনামি যে ঢেউটা আসে, তো এরকম ভাবে যখন যায় উপর নিচে হতে থাকে তখন সেটা হচ্ছে তোমার ট্রান্সভার্স, যেটাকে প্রথম আছে। আর লংজিটুনাল কি? লংজিটুনাল হচ্ছে কেঁচো যেমন করে, সবাই তো আমরা কেঁচো দেখেছি, কেঁচো যেমন করে কোনো জায়গাতে এগিয়ে যায়, তো সেইটা হচ্ছে লংজিটুনাল হয়। সেটা হচ্ছে লংজিটুডিনাল। সেটা কখন হয়? যখন এই সমুদ্রের ঢেউটা বা সুনামিটা উপকূলবর্তী এলাকাতে চলে আসে বা যে ল্যান্ডে এসে এখানে চলে আসে না, তো শ্যালো ওয়াটার হয়ে যায়, তখন কি হয় সেটা আর এরকম উপর নিচে করে এখন ঢেউ যেমন দেখি আমরা সমুদ্রে সেরকম করে যেতে পারে না, সেটা আগে মানে এমন সোজা যায় বা কেঁচো যেমন করে গোল গোল করে এগিয়ে যায়, তো সেরকম ভাবে এগিয়ে যাবে, সেইটা হচ্ছে লংজিটুডিনাল ওয়েভ বলা হয়। শ্যালো ওয়াটারে ওটা হয়ে থাকে, বা যেখানে গভীরতা কম হয়, যত উপকূলের দিকে যাবে তত গভীরতা কমে, তখন ওইভাবে এগিয়ে চলবে লংজিটুডিনাল ওয়েভ। কিন্তু যখন ডিপ সিতে থাকে তখন ট্রান্সভার্স ওয়েভ হিসাবে বা এইভাবে তোমার উপর নিচে যেমন ঢেউ দেখি আমরা সেইভাবে এগিয়ে চলবে। বুঝা গেছে? সহজ কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল প্যারামিটার টু মেজার ওয়াটার কোয়ালিটি? দাদা, হ্যাঁ বলো। আমি আগেটা শুনতে পেলাম না, স্যালো ওয়াটারে ট্রান্সভার্স হয়? না, শ্যালো ওয়াটারে লংজিটুডিনাল। শ্যালো আচ্ছা, ওয়াটারে ঠিক লংজিটুডিনাল আছে। হবে আর ট্রান্সভার্স হবে তোমার ডিপ ওয়াটারে। যত গভীরতা কম হতে থাকবে তত সেটা লংজিটুডিনাল হবে। Chemical parameter, which are the following chemical parameter to measure water quality? Turbidity, temperature, hardness, color. কোনটা chemical parameter water? হার্ডনেস। ওয়াটারে তো কালারই থাকে না, তাই তো। টেম্পারেচার এটা ফিজিক্যাল প্যারামিটার, আর এটা টার্বিডিটিটাও তোমার ফিজিক্যাল বলতে পারি। কিন্তু এটা হচ্ছে হার্ডনেস, একটু আগেই তোমার বলছি কেমিক্যাল জিনিস আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তো এগুলো কি তোমার হার্ডনেস হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে তোমার কেমিক্যাল প্যারামিটার। এটা রাইট। Which one of the following is not an air pollutant? NO, NOx2, NOx, or N2O? Nitrogen monoxide, nitrogen dioxide, oxides of nitrogen, nitrous oxide. অপশন সি। Option C. হুম। দেখো এখানে যখন এক্স লেখা যদি থাকে, এটা না হয় তাহলে অপশন এ। যখন এখানে এক্স লেখা থাকে, এই এক্স লেখার মানে হয়ে যায় তুমি এইটাও হবে এটাও হবে, মানে এই এক্স এর মানে হয়ে যাচ্ছে তোমার এখানে এই দুটোই তুমি, মানে এইটা থেকে দুটোই তৈরি হতে পারে, ঠিক আছে। ও আচ্ছা, তাহলে নাইট্রোজেন, নো। নাইট্রোজেন মনোক্সাইড বা প্রথমেটা যেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এই অক্সাইড অফ নাইট্রোজেন 3 নম্বরটা, আর এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। দেখো এটা অ্যান্সার তো দিয়েছে চারেরটা, মানে নাইট্রাস অক্সাইড। আর এটা যদি আমরা এখানেও দেখি, মানে তোমাদেরকে আগে যে এয়ার পলিউটেন্ট আছে দিয়েছি,
সেখানে যদি দেখা হয়, তো সেখানে দেখো NO এবং NO2 এই দুটোই হচ্ছে তোমার প্রাইমারি পলিউটেন্ট, এবং এগুলো হচ্ছে এয়ার পলিউটেন্ট হিসেবে আছে। আর NO3 যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি, সেটা হচ্ছে সেকেন্ডারি। তো এখানে N2O, আর এবার যদি বলি NOx মানে এগুলোই বললাম কি হয়, এগুলোই হচ্ছে NOx হয়। ঠিক আছে। তো N2O এখানে নেই, কিন্তু N2 কে যদি সার্চ করো, নাইট্রাস অক্সাইডও তোমার একটা এয়ার পলিউটেন্ট। ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্সার NO2 দেওয়া হয়েছে। এই পিকচারটা দেখে আমি বলবো তো তোমরা মনে রাখবে যে কোনগুলো হচ্ছে এয়ার পলিউটেন্ট, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি আলাদা আলাদা করবে। ঠিক আছে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। আগে বারবার হুম। তোমাদেরকে বলি, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো সব দেখে রাখবে। হোয়াট ইজ দ্য মিশন অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? Every home, no matter how far, will have electricity. Every home will have harvest solar energy. Every home, no matter how far away, will have light at home. Every home has to be carbon neutral. তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মেন উক্তি বা বলতে পারো এর এম এম কি আছে সেটা এখানে দেওয়া হয়েছে। ডি ডি লাগছে। এটা রাইট অ্যান্সার। এটা আগেও আমি একবার কোথাও মানে পড়া, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বলার সময়, নাহলে কোনো এক জায়গায় পরীক্ষাতে কোশ্চেনে তো সেখানেও বলা হয়েছিল, বা আমি ডিটেলসে সেখানে লিখে দেওয়া হয়েছিল। এভরি হোম নো ম্যাটার হাউ ফার অ্যাওয়ে উইল হ্যাভ লাইট অ্যাট হোম। মানে প্রত্যেকটা বাড়িতে লাইট থাকবে, এটাই হচ্ছে মেন কথা। প্রথমে যেটা আছে ইলেকট্রিসিটি বলে দিয়েছে তো নয়, প্রত্যেকটা বাড়িতে লাইট থাকবে, সিম্পলি এভাবে এটা আমরা মনে রাখতে পারি। তো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মেন এম বা বলতে পারো মেন উদ্দেশ্য। ঠিক আছে, এটা মনে রাখবে, পরেও কোনোদিনই জিজ্ঞাসা করতে পারে। ভালো কোয়েশ্চেন। অ্যামাউন্ট অফ ডিস্ট্রাকশন caused by the earthquake is measured by Richter scale, intensity scale, magnitude scale, or Mercalli scale. অপশন ডি। রিক্টার স্কেলের মাপটা মাপা। ডি। দেখো এখানে তো চারটে যে স্কেল দিয়েছে, ম্যাগনিটিউড, আর্থকুইকের যে ম্যাগনিটিউড মাপা হয় সেটা হচ্ছে রিক্টার স্কেলে, আর ইন্টেন্সিটি মাপা হয় মার্কেলি স্কেলে। ঠিক আছে, এটা তো একটা প্রথম জিনিস। ইন্টেন্সিটি আর ম্যাগনিটিউড দুটো আলাদা। ম্যাগনিটিউড মানে কতটা এনার্জি প্রডিউস হয়েছে বা রিলিজ হয়েছে, সেটাকে আমরা রিক্টার স্কেলে মাপি। সেই জন্য বলা হয় 9.1 ভূমিকম্প এর যে মাত্রা, বা তোমার 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছে, তো এটা বলা হয়। আর যখন ইন্টেন্সিটি বলা হয় তার মানে সে কতটা ক্ষতি করতে পারে, ডিস্ট্রাকশন যে ক্যাপাসিটি তার সেটা কতটা, সেটা মার্কেলি স্কেলে মাপা হয়। এবং এর রেঞ্জ থাকে 1 থেকে 12 পর্যন্ত। আর রিক্টার স্কেলের রেঞ্জ হচ্ছে 1 থেকে কত পর্যন্ত? 1 থেকে 6। 10 পর্যন্ত। আর নয় আমি তোমাদেরকে উদাহরণের জন্য বললাম, তুমি বলতে 6। ও আমি তো উদাহরণের সরি। 9.1 বললাম। তাহলে উদাহরণের 9.1 1 থেকে 10 হচ্ছে তোমার রিক্টার স্কেল হয়, আর মার্কেলি স্কেল হয়ে থাকে 1 থেকে 12 পর্যন্ত। ওকে, এর যে রেঞ্জ হয়, দেখা হয় 12 মানে প্রচুর বেশি ইন্টেন্সিটির আর্থকুইক হয়েছে, মানে প্রচুর ধ্বংস হবে, ডিস্ট্রাকশন হবে। আর রিক্টার স্কেল হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 10 মানে প্রচুর বেশি। আর এখনো পর্যন্ত 9 পয়েন্ট, সবচেয়ে হায়েস্ট 9.6 হয়েছিল তোমার পেরুর ওখানে, পেরু চিলির ওখানে হয়েছিল। বাকি আর বেশি হয়নি। তো অবশ্যই মনে রাখবে। আর এটা কোনটা ম্যাগনিটিউড আর কোনটা ইন্টেন্সিটি সেটাও অবশ্যই ভালো করে মনে রাখবে। অন্যদিন পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতে পারে কোনো জায়গাতে যদি গুলিয়ে যায়। তো এটা অ্যান্সার মার্কেল স্কেল। নেক্সট, which of the following are consequences of global warming? খুব সহজ প্রশ্ন। চেঞ্জ ইন হাইড্রোলজিক্যাল সাইকেল, স্পিসিস মিটিগেশন, সরি মাইগ্রেশন, চেঞ্জ ইন ওশিয়ান সার্কুলেশন, ওশিয়ান অ্যাসিডিফিকেশন, এবং সি লেভেল রাইজ। সবগুলোই হবে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং এর কনসিকুয়েন্সেস বা এফেক্ট বলতে পারি। চেঞ্জ ইন হাইড্রোলজিক্যাল সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে তোমার যে পুরোপুরি যে জলচক্রটা আমরা বলে থাকি, জলচক্র বা জলচক্র, তো সেখানে কি হয়, মেনলি জল তোমার বরফ হিসাবে আছে।
আন্টার্কটিকাতে, হিমালয়েতে, বিভিন্ন জায়গায় বরফ, যেখানে ঠান্ডা বেশি সেখানে বরফ হিসাবে আছে, সমুদ্রের জল আছে। কিন্তু যদি গ্লোবাল ওয়ার্মিং হতে থাকে, টেম্পারেচার বাড়তে থাকে, যেখানে বরফ হিসাবে আছে হিমালয় পর্বতে এইসব জায়গাতে বরফের যে বরফ হিসাবে আছে যে ওয়াটারটা, তো সেটা কোথায়, সমুদ্রে চলে যাবে। তো এর ফলে কি হবে, হাইড্রোলজিক্যাল সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে। স্পিসিস মাইগ্রেশন, স্পিসিস এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে এবং তারপরে কি হবে, ওই ধীরে ধীরে বিলুপ্তও পাবে, বিলুপ্ত হয়ে যাবে। কারণ তাদের যে একটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না, জলবায়ু চেঞ্জ হচ্ছে, জলবায়ু চেঞ্জ হলে তো তখন স্পিসিস আর সেই তাদের যেটা দরকার সেই জলবায়ুতে থাকতে পারবে না, তার সঙ্গে সঙ্গে মাইগ্রেশনও করবে, তার সাথে সাথে মারাও যাবে এবং বিলুপ্ত হয়ে যাবে, এক্সটিংশন হবে। যে সেই জন্য দেখবে আগে যে পরিযায়ী পাখিগুলো থাকতো অনেক দেখা যেত, এখন আর দেখা যায় না, কারণ জলবায়ু চেঞ্জ হচ্ছে বলে। চেঞ্জ ইন ওশিয়ান সার্কুলেশন, যে সমুদ্রেতে যে জলধারাগুলো থাকে, মানে সমুদ্রের স্রোতগুলো থাকে, সেইগুলো হচ্ছে তোমার চেঞ্জ হয়, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হবে। এবং এইটা হওয়ার জন্য কি হবে, জলবায়ু চেঞ্জ হয়ে যাবে, কোনো কোনো দেশে জলবায়ু চেঞ্জ হয়ে যাবে। ভারতে যদি এরকম প্যাসিফিক ওশিনে, প্রশান্ত মহাসাগরে যদি এরকম ওশিয়ান সার্কুলেশন প্রচুর পরিমাণে চেঞ্জ হয়, তখন কি হবে, ভারতের জলবায়ু চেঞ্জ হবে, বৃষ্টি হবে না বা খরা দেখা যাবে, বা প্রচুর বৃষ্টি হবে, বন্যা হয়ে যাবে, প্রচুর বেশি বন্যা হবে, ওশিয়ান অ্যাসিডিফিকেশন হবে এবং সি লেভেল রাইজ হবে। ঠিক আছে, তো এইগুলো প্রত্যেকটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট। আলাদা কোশ্চেন, মানে একটু বেশি ডিপ চলে যাওয়া হয়েছে। Which of the following is not a disease caused due to the exposure of ultraviolet UV ray on the environmental hazard due to the ozone layer depletion? তো ওজন লেয়ার ডিপ্লেশনের জন্য আমরা জানি যে আলট্রাভায়োলেট রে পৃথিবীতে চলে আসবে বা আমাদের শরীরে কি হবে, বিভিন্ন রকমের রোগ হবে, ডিজিজ হবে। তো সেইগুলো কোনটা নয় বলেছে। অপশন সি। তো এটা, হ্যাঁ, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। টেরাটোমা, এটা হচ্ছে তোমার হয় না তোমার ওজন ডিপ্লেশনের জন্য। বাকি এগুলো হচ্ছে তোমার ওজন ডিপ্লেশনের জন্য হয়ে থাকে। মনে রাখবো, মনে রাখবো, পরীক্ষাতে অন্যতম দাদা দিকে আসবে। ওই প্রথমটা তো স্কিনের, তারপরটা মনে হয় এরা মনে হয় এটা কিসের, এরাটোমা ব্লাডের জন্য? কোনটা? ক্যান্সার হয়তো, যে, কার্সিনোমাটা ক্যান্সারের সম্ভবত হ্যাঁ, ব্লাড। কার্সিনোজেন বা কার্সিনোজেক যেখানে এই শব্দটা পাবে সেটা হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, তোমার এয়ার পলিউশনেও সেখানেও ছিল যে কার্সিনো যেই শব্দ যেখানেই পাবে তার মানে তুমি মনে রাখবে এটা ক্যান্সারের জন্য। তো এগুলো হচ্ছে তোমার, আচ্ছা এখানে ওই জিনিসটা লেখা আছে, তো এগুলো দেখে নেবে। তো টেরাটোমা যেটা, এটা নয়, বাকিগুলো হচ্ছে আহ, তোমার ওজন ডিপ্লেশনের জন্য বা আলট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য হয়ে থাকে, এই ডিজিজগুলো হয়ে থাকে। তো খুব সহজ কোশ্চেন, বিকজ অফ বায়োকেমিক্যাল অক্সিজেন দাদা ডিমান্ড। আগেটা একবার দেখাও, স্ক্রিনশট করবো। হ্যাঁ আছে। বিকজ অফ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ডিজলভ অক্সিজেন অফ ওয়াটার বডি, তো কি হবে, ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, রিমেন আনচেঞ্জ, ইনিশিয়ালি ইনক্রিজ দেন কমে যায়। ডিক্রিজ। তো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হচ্ছে, অক্সিজেন ডিমান্ড আছে মানে অক্সিজেনের মাত্রা ডিমান্ড কখন হয়, যখন মাত্রা মানে জিনিস কম থাকে, চাহিদা বেশি। তো বায়ো অক্সিজেনের ডিমান্ড বেশি আছে, তার মানে তো অক্সিজেন কম আছে, তো ডিজলভ অক্সিজেন কম, ডিক্রিজ। যখন ডিক্রিজ হবে তখনই ডিমান্ড বাড়বে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই স্যার তোমার সেকেন্ড শিফটের কোশ্চেন, এই কোশ্চেনটাও আগে করেছো। In Kyoto Protocol, how much target was fixed for the reduction of concentration of greenhouse gases below 1990s level during the first commitment period of 2008 to 2012 by the state parties? 1%, 5.2%, 10.4%, 20.01? অপশন অপশন বি। এটা রাউন্ড ফিগারে আমরা সবসময় করে থাকি 5%, এবং এখানে 1990 সাল এবং এখানে 2012 সাল বলা হতো। এখানে অ্যাকচুয়ালি এটা পুরো পিরিয়ড, যে পিরিয়ডটা আছে, কমিটমেন্ট পিরিয়ডটা আছে, সেটা 8 থেকে 12 পিরিয়ডে বলা হয়। তো সেইখানে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে। বাকি তো সব সেম জিনিস লেখা আছে। তো এটা আমরা অ্যান্সারে সবসময় 5% করতাম, যেটা রাউন্ড ফিগারে। সেইটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে 5.2%, কম করার কথা বলা হয়েছে। তুমি 5% মনে রাখলেও এখানে কাজ হয়ে যাবে। তো এইটা সেই পুরোনো কোশ্চেনটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ডে যেটা আছে সেখানে লিখে দিয়েছে, এগুলো হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস
সব নাম দিয়ে দেওয়া হয়েছে। এবং যে 5.2% কম করাতে হবে 1990s লেভেলের থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং আর বায়োগ্যাস? এর মধ্যে কোনগুলো বায়োগ্যাস? অপশন এ। তো বায়োগ্যাস কোনগুলো? মার্স গ্যাস, সোয়াম্প। এই দুটো হচ্ছে ওয়েটল্যান্ড, যেখানে ওয়েটল্যান্ড জানো যে জলা জায়গা যেগুলো হয়ে থাকে, একটু একটু জল জমে থাকবে আর চাষের জমির মতন হয়। আহ, ঘাস বা ছোট ছোট গাছপালা দেখতে পাবো তাতে, মানে গাছপালা বলতে ঘাস টাইপের যেগুলো গাছপালা হয়, সেরকম যেগুলো জলেতে থাকে, তো তার সাথে সাথে জল দেখতে পাবো অল্প অল্প। তো সেইগুলো হচ্ছে মার্সি, মার্স বা মার্সি ল্যান্ড বলা হয় সেটাকে, মার্স গ্যাস এবং সোয়াম্প গ্যাস। এর সাথে সাথে কম্পোস্ট। কম্পোস্ট হচ্ছে আমরা যে কোনো যে খাবারের খোসা এইসব জিনিসগুলো বা যেগুলো অবশিষ্ট হচ্ছে সেগুলোকে জমা করে যে কম্পোস্ট তৈরি করি, সেইটাই হচ্ছে কম্পোস্ট গ্যাস। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার বায়োগ্যাস, এই তিনটে। তো যেটা বললে, হ্যাঁ ঠিক বলেছো, এ বি এবং সি হচ্ছে রাইট অ্যান্সার। প্রডিউসার গ্যাস, বায়োগ্যাস থেকে আমরা প্রডিউসার গ্যাস তৈরি করে থাকি, ঠিক আছে, এটা আলাদা। আর ফিউ গ্যাস এইটাও আলাদা, এগুলো হচ্ছে আলাদা প্রসেসে তৈরি করা হয়। 1998, which of the following is considered to be the finest particulate matter বা particle? finest particle এর মধ্যে কোনটা? fine mode particle, nucleation mode particle, atkin mode particle আর accumulation mode particle? অপশন বি। मतलब এটা কোশ্চেনটা মানে হচ্ছে তোমার পার্টিকেলের সব ছোট পার্টিকেল এখানে কোনটা হবে? ফাইন পার্টিকেল, সেটা দেখিয়ে দিচ্ছি এখানে। ঠিক বলেছে বিয়েরটা। নিউক্লিয়েশন মানে নিউক্লিয়াস বা বলতে পারো খুব ছোট যেটা হয় তাই সেটা। ফাইন মোড যে পার্টিকেল হয় এর যে এটা হয়েছে 2.5, আমরা যে পিএম বলি 2.5, সেটা হচ্ছে ফাইন মোড পার্টিকেল। ঠিক আছে, আমরা যে এয়ার পলিউশনে পড়ি 2.5 এবং 10 মাইক্রোমিটার যে পিএম গুলো থাকে পার্টিকুলেট ম্যাটার, তো সেইগুলো হচ্ছে ফাইন পার্টিকেলে আসে, যেটা স্মলার দ্যান 2.5 মাইক্রোমিটার। যে নিউক্লিয়েশন মোড পার্টিকেল যেটা হচ্ছে 2 থেকে 10 বা 2 ন্যানোমিটার এটা হয়ে থাকে, এটা কত? ন্যানোমিটার। অ্যাটিকেন মোড পার্টিকেল যেটা হয় তোমার 10 থেকে 100 ন্যানোমিটার, মানে এর থেকে বড়, নিউক্লিয়েশনে মোড পার্টিকেল থেকে বড়। আর অ্যাকুমুলেশন অর্থাৎ যেটা সঞ্চয় হচ্ছে মানে এক জায়গায় জমা হয়ে যে পার্টিকেল হবে, সেটা 100 ন্যানোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার, মানে এখানে ফাইন পার্টিকেলের পর্যন্ত আছে। তো এগুলো হচ্ছে রেঞ্জ আছে, দেখে রাখবে একবার। প্রথমে নিউক্লিয়েশন, তারপরে অ্যাট্রিশন হয়, তারপরে অ্যাকুমুলেশন, তারপর ফাইন। হুম হুম। ফাইন মোড পার্টিকেল। ফাইন সবচেয়ে বড়, মানে এইগুলোর মধ্যে ফাইন সব থেকে বড়। 99 number question. Which of the following is an example of natural climate force? বা বলতে পারো ন্যাচারালি ক্লাইমেট চেঞ্জ, এগুলোর মধ্যে এই মানে কোনটার জন্য হয়ে যায়? গ্রিন হাউস গ্যাসেস। গ্রিন হাউস গ্যাসেস, ভলকানিক ইরপশন, ম্যান মেড তৈরি। ল্যান্ড ইউজ চেঞ্জেস, ট্রপোস্ফিয়ারিক অ্যারোসল এরোসল। গ্রিন হাউস গ্যাসটা বেশি প্রডিউস হয় মানুষ ইউজ করে বলে, তাহলে এটাকে ন্যাচারাল ধরবো না ধরবো না? না, আচ্ছা, ওটা তো মানুষের হিউম্যান অ্যাক্টিভিটির জন্য গ্রিন হাউস গ্যাসটা বেড়ে যায়, বেড়ে গেছে, বা সেই জন্য এটা পুরোপুরি ন্যাচারাল ক্লাইমেট নয়, এখানে যেটা ভলকানিক ইরপশন। ঠিক আছে, তাহলে ভলকানিক এরাপশন হবে তাহলে। ঠিক আছে? যেটা পুরোপুরি প্রাকৃতিক, এতে কোনো মানুষের কোনো হাত নেই। এটা হচ্ছে ন্যাচারালি ক্লাইমেট ফোর্স। লাস্ট কোয়েশ্চেন। পাইরোলাইসিস কি? হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট টু অ্যাবাউট পাইরোলাইসিস? পাইরোলাইসিস হচ্ছে তোমার জৈব পদার্থ বা যে ওয়েস্ট মেটেরিয়াল হয় তাদেরকে পুরানোর একটা প্রসেস, নষ্ট করার একটা প্রসেস। সেটা এখানে কি কোনগুলো হবে?
একটা জিনিস বলে দিলে এখানে পুরো অ্যান্সার হয়ে যাবে। পাইরোলাইসিস একবার ধরো, একবার ধরো। না, বলো না। অপশন ডি। অপশন ডি বলছো? হুম। দেখো, পাইরোলাইসিস আমি যখন বললাম যে পুরানো বা নষ্ট করার ব্যাপারটা, সেখানে আমি একটা কথা বলিনি, সেই জন্য বিনা অক্সিজেন বা অক্সিজেন বিহীন পুরানো, মানে যেটা উইদাউট অক্সিজেন, এমনি যে কোনো জিনিস পুরানো পুরানো পুরাতে গেলে কি হয়, অক্সিজেন দরকার হয়। কিন্তু যখন অক্সিজেনের সাহায্যে ছাড়া বা বিনা অক্সিজেনে পুরানো হয়, সেটা হচ্ছে পাইরোলাইসিস। ঠিক আছে, তো এখানে তোমার ইট ইজ এ ডান ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, এটা ভুল। উইদাউট অক্সিজেন, উইদাউট প্রেজেন্স অফ অক্সিজেনে যে পুরানো হয় সেটা হচ্ছে পাইরোলাইসিস। তো এখানে বি বাদ দিয়ে দাও, অ্যান্সার হয়ে গেছে এসপিডি। বাকিগুলো সব ঠিক আছে। it produce less air pollution than the complete incineration. তো এটা কম পলিউশন হয়ে থাকে অক্সিজেনের সাহায্যে ছাড়া হচ্ছে। ইনস্টেড অফ অক্সিডেশন of a complex series of decomposition and other chemical reaction is take place. Pyrolysis many times generate useful material. Pyrolysis is a high temperature thermal process and alternative to ইনসিনারেশন। ইনসিনারেশনে কি হয়, বেশি পরিমাণে পলিউশন হয়ে থাকে, সেই জন্য তারপরে এই পাইরোলাইসিসটা নিয়ে আসা হয়েছে, মানে এই মেথডটাকে। তো এখানে পিপল এনভায়রনমেন্টের সবগুলো কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা আইসিটির কোশ্চেন করব। ওকে, আর এটা পিডিএফটাও দিয়ে দিচ্ছি, কারণ এখানে যে মডিফাই গুলো করা আছে বা এক্সপ্লেনেশন গুলো দিয়েছিলাম সেগুলো তোমরা দেখতে পারো। ওকে, আজ এখানে